আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আমাদের ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই ক্লাসে আলোচনা করছি রাইট ফর্মস অফ ভার্ব। আমরা গত ক্লাসে 16টা নিয়ম পড়েছি। আজকে আমরা 17তম নিয়ম থেকে শুরু করছি। তো শীটটা সবাই একটু গুরুত্ব সহকারে পড়বেন আর এই ভিডিওর সঙ্গে মিলিয়ে এটা বোঝার চেষ্টা করবেন এবং এগুলো মনে রাখার চেষ্টা করবেন। বারবার যখন পড়বেন, বারবার পড়বেন, শুনবেন, তাইলে এগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। তো আজকের যে দেখেন 17 এবং 18, 17তেই আছে, দুইটা নিয়মই আছে। এই 17 নম্বরে দেখেন একটা গুরুত্বপূর্ণ একটা নিয়ম আছে, যে নিয়মটা প্রায়ই পরীক্ষায় আসে, যে সাধারণত ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বা উইশ ইত্যাদির পরে সাবজেক্ট ও ব্র্যাকেটে মূল ভার্ব থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। ঘটনা কি, যে এই যে তিনটা শব্দ আমরা বললাম, তিনটা শব্দগুচ্ছ বললাম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, এইগুলার পরে যদি সাবজেক্ট থাকে, দেখবেন এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা কি, যে সাবজেক্ট আছে কিনা। যদি সাবজেক্ট থাকে তাহলে এরপরে যে ভার্ব থাকবে সেই ভার্বের পাস্ট ফর্ম বসবে। এই কথা মনে রাখবেন, যে এগুলার পরে সাবজেক্ট থাকলে এর পরবর্তী ভার্বের পাস্ট ফর্ম বসে। যেমন ইট ইজ টাইম ইউ ফিনিশড এ কোর্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইট ইজ টাইম, এটাই সময়, ইউ ফিনিশড এ কোর্স, দেখছেন। ইট ইজ টাইম, এরপরে ইউ আছে, মানে একটা সাবজেক্ট আছে এখানে। যেহেতু সাবজেক্ট আছে, অতএব এর পরবর্তী যে ভার্ব এটা পাস্ট ফর্মে হয়েছে। তাহলে আমাকে শিখলাম যে এই যে তিনটা শব্দগুচ্ছ, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বা উইশ, এগুলার পরে কোনো সাবজেক্ট থাকলে এর পরবর্তী ভার্বটা পাস্ট ফর্মে হবে। আর যদি সাবজেক্ট না থাকে, ডাইরেক্ট ভার্ব চলে আসে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপর যদি ব্র্যাকেটে মূল ভার্ব থাকে, মানে এর আগে কোনো সাবজেক্ট নাই, সরাসরি ভার্ব থাকে, তখন কি করতে হবে, ওই ভার্বের আগে টু বসবে এবং ওই ভার্বটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ এই ভার্বের বেস ফর্ম বসবে। টু বসলে তো এর পরবর্তী ভার্বে তো বেস ফর্মই বসে নাকি। টু বসলে কি হয়, টু বসলে এর পরবর্তী ভার্বের বেস ফর্ম বসে। যেমন ইট ইজ টাইম প্লে, তাহলে কি হইলো, তাহলে ইট ইজ টাইম, এরপরে দেখা গেছে এই টাইমের পরে আর কোনো সাবজেক্ট নাই, তাহলে ইট ইজ টাইম এরপরে সরাসরি ভার্ব যেহেতু আসছে, অতএব এই ভার্বের আগে টু বসাই দিলাম, ইট ইজ টাইম টু প্লে। ইট ইজ হাই টাইম, এরপরে আবার ভার্ব, তাহলে কি হবে, ইট ইজ হাই টাইম টু হবে, ইট ইজ হাই টাইম টু স্ট্যান্ড বাই দ্য ফ্লাড এফেক্টেড পিপল। বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর এখনই উপযুক্ত সময় এটা। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, এগুলার পরে সাবজেক্ট যদি থাকে তাহলে এর পরবর্তী ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। আর সাবজেক্ট না থাকলে, যদি এগুলার পরে ডাইরেক্ট শুধু ভার্ব আসে, তাহলে এই ভার্বের আগে টু লাগাইতে হবে আর ভার্বটা বেস ফর্ম বসবে। এই কথাটা শুধু মনে রাখবেন। 18 নম্বর দেখেন, এজ ইফ, এজ দো, উইশ, এই যে এই তিনটা দেখাইলাম এখানে, এগুলা থাকলে সাবজেক্টের পরে বি ভার্ব বসে, সাবজেক্টের পরে বি ভার্বের পরিবর্তে ওয়ার বসে। বুঝা গেছে। যেমন হি বিহেভস এজ ইফ হি ওয়ার এ লিডার, তাহলে হি বিহেভস হইল আমাদের মূল বাক্য, যে সে ব্যবহার করে এজ ইফ, এমন ভাবে যেন হি ওয়ার এ লিডার, যেন সে একজন নেতা, মানে প্রকৃতপক্ষে সে নেতা নয়, আনরিয়াল, ঠিক আছে, আনরিয়াল। এজন্য এই হি এর পরে যে বি ভার্ব বসবে, এই বি ভার্বের এই বেস ফর্ম না বসে কি বসবে, বি ভার্বের পরিবর্তে ওয়ার বসবে। এবার পাস্ট পারসন হোক, সেকেন্ড পারসন হোক বা থার্ড পারসন হোক, সব ক্ষেত্রেই যদি এজ ইফ থাকে, এজ ইফ, এজ দো, এগুলার পরে যখন বি ভার্ব আসবে, তখন এগুলার কি বসবে, এগুলার ওয়ার বসবে, বি ভার্বের ফর্মটা ওয়ার হিসেবে বসবে। যেমন দেখেন, আই উইশ আই ওয়ার এ মিলিয়নিয়ার, ঠিক আছে। এরপরে দেখেন, এজ ইফ, এজ দো দ্বারা দুটি ক্লোজ যুক্ত থাকলে প্রথম ক্লোজটি প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী ক্লোজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রথম ক্লোজটি পাস্ট টেন্স হলে পরবর্তী ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। ওই সিন্সের মতোই,
সিন্সের মতো। দেখেন সিন্সেও আমরা এরকম পড়ছিলাম যে প্রথম ক্লোজে প্রেজেন্ট টেন্স হইলে পরবর্তী ক্লোজে পাস্ট ইনডিফিনিট আস্তে আস্তে ক্রমান্বয়ে তার সিরিয়ালে আসতেছে। আর যদি প্রথম ক্লোজে পাস্ট টেন্স হয় তাহলে পরবর্তী ক্লোজে পাস্ট পারফেক্ট টেন্স হয়। দেখেন এক্সাম্পল, হি বিহেভস এজ ইফ হি বউট দ্য কার। সে এমন ভাবে ব্যবহার করে যেন সে কারটা কিনে ফেলেছে। দেখেন এখানে হি বিহেভস এই অংশটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, বিহেভস এই যে ইএস দেখে আমরা বুঝলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অতএব এজ ইফ এর পরে হবে পাস্ট ইনডিফিনিট, যেহেতু আগে প্রেজেন্ট আছে এজন্য পরে পাস্ট ইনডিফিনিট। আর এখানে দেখেন আগে আছে হি স্পোক, এটা হচ্ছে স্পোক, স্পোক হচ্ছে স্পিকের পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। তাহলে এজ দো এর আগে যেহেতু হি স্পোক আছে অতএব এজ দো এর পরে হবে পাস্ট পাস্ট পারফেক্ট, হি হ্যাড ডান। ঠিক আছে, হি স্পোক এজ দো হি হ্যাড ডান এ গ্রেট টাস্ক। সে এমন ভাবে কথা বললো যেন মনে হলো সে বড় ধরনের কাজ করে ফেলেছে। তাহলে এই এজ দো মানে যেন মনে হয় এরকম। তাহলে এজ দো এর আগে পাস্ট ইনডিফিনিট থাকায় এজ দো এর পরে হইল পাস্ট পারফেক্ট। বুঝা গেছে? হোয়াইল যুক্ত সেন্টেন্সে হোয়াইল এর পরে ভার্ব থাকলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। আবার হোয়াইল এর পরে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়। ব্যাপারটা হচ্ছে যে হোয়াইল দিয়ে যদি দেখা যায় একটা বাক্য, হোয়াইলের একটা বাক্যর শুরুতে হোয়াইল আছে, তখন দেখবেন যে হোয়াইলের পরে কি আছে। যদি দেখেন যে হোয়াইলের পরে সরাসরি ভার্ব, তাহলে এই ভার্বকে আইএনজি বানিয়ে ফেলবেন। আর যদি দেখেন যে হোয়াইলের পরে সাবজেক্ট আছে, তাহলে কি করতে হবে, এই সাবজেক্ট সহ যে ভার্বটা এটাকে পাস্ট কন্টিনিউয়াসে নিতে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে হবে। দেখেন যে হোয়াইল এরপরে দেখেন এখানে টেক, হোয়াইল এরপরে ভার্ব, সরাসরি ভার্ব আসছে হোয়াইল টেক ডিনার। তাহলে কি করবেন, হোয়াইল টেকিং ডিনার, যেহেতু হোয়াইলের পরে সরাসরি ভার্ব অতএব এই ভার্বের সাথে আইএনজি লাগাইতে হবে। হোয়াইল টেকিং ডিনার হি রিসিভড দ্য ফোন। ডিনার মানে রাতের খাবার গ্রহণকালে সে ফোন রিসিভ করলো। এরপরে এটা দেখেন হোয়াইল আই ওয়াজ প্লেইং, এখানে হোয়াইলের পরে দেখেন আই আছে, আইটা হচ্ছে একটা সাবজেক্ট। অতএব যেহেতু সাবজেক্ট আছে অতএব এই যে সাবজেক্টের পরে যে ভার্ব আছে এই ভার্বটা আমরা কি পাইছি, এই ভার্বটা পাইছি এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিতে হবে। এজন্য হোয়াইল আই ওয়াজ প্লেইং ইন দ্য ফিল্ড, আমি যখন মাঠে খেলছিলাম, আই স হিম কামিং, আমি তাকে আসতে দেখেছি। তাইলে হোয়াইলের পরে সরাসরি ভার্ব আসলে আইএনজি লাগাই দিবেন। আর যদি সরাসরি ভার্ব না এসে একটা সাবজেক্ট থাকে তখন কি করতে হবে, তখন এই সাবজেক্ট সহ যে ভার্বটা আছে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করবেন। যেমন হোয়াইল আই ওয়াজ প্লেইং দিলেন। এখন দেখেন লেস্ট, লেস্ট দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকলে লেস্টের পরবর্তী সাবজেক্টের সঙ্গে অক্সিলারি ভার্ব শুড বা মাইট বসে। যেমন রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন। রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ো, লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন, পরে আবার না হয় তুমি ফেল করতে পারো, মানে তোমার ফেল করার সম্ভাবনা আছে, এজন্য তুমি ভালো করে মন দিয়ে পড়ো। তাহলে এই লেস্ট দেখলে, এই লেস্ট যে একটা যে আছে এটা দেখলে আপনারা মনে করবেন যে এর পরবর্তী ভার্বের আগে শুড বসবে। লেস্ট থাকলে পরবর্তী ভার্বের আগে কি বসে, শুড বসে। এই জিনিসটা মনে রাখবেন। এটা মনে রাখার বিষয় হচ্ছে লেস্ট, লেস্ট আর হচ্ছে শুড, এই জিনিসটা মনে রাখবেন যে লেস্ট থাকলে এর পরবর্তী ভার্বের আগে শুড বসে, এইটা মনে রাখবেন। দেখেন উড দ্যাট দ্বারা সেন্টেন্স শুরু হলে সাবজেক্টের পরে কুড বসে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন উড দ্যাট আই কুড বি এ বার্ড। উড দ্যাট, উড দ্যাট মানে কি, উড দ্যাট মানে এটা হচ্ছে আপনার একটা কামনা বোঝায়। উড দ্যাট দিয়ে বাক্য শুরু করলে এটা একটা ডিজায়ার বোঝায়, এটা একটা আকাঙ্ক্ষা বোঝায়। উড দ্যাট আই কুড বি এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম, ঠিক আছে। উড দ্যাট আই কুড ভিজিট কক্সবাজার, এটা বোঝায়, কামনা বোঝায়। তাহলে এখানে ব্যাপারটা কি, এখানে ব্যাপারটা হচ্ছে উড দ্যাট থাকলে এরপরে কুড বসে। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে যে উড দ্যাট থাকলে এরপরে কুড বসে। আর একটু আগে পাইলাম লেস্ট থাকলে এর পরবর্তী ভার্বের আগে শুড বসে। এগুলা পড়বেন আর খাতায় লিখবেন, খাতায় একটা নোট খাতায় বা রাফ খাতায় এটা পড়বেন আর লিখবেন যে লেস্ট থাকলে এর পরবর্তী ভার্বের আগে শুড বসে,
উড দ্যাট থাকলে এর পরবর্তী ভার্বের আগে কুড বসে। এই দুটা কথা একদম মুখস্থ রাখতে হবে, তাহলে পরীক্ষা আসলে আর টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। কি বলছি মনে থাকবে? আবারও বলি যে লেস্ট থাকলে এর পরবর্তী ভার্বের আগে শুড বসে, উড দ্যাট থাকলে এর পরবর্তী ভার্বের আগে কুড বসে। ঠিক আছে, এখন এটা আরো মনে রাখবেন যে দেখেন উড আর কুড মিল আছে, উড দ্যাট আর উডের সাথে কুড মিল আছে, আর লেস্ট এই যেমন শুড মিল আছে, এস মিল আছে, শুড লেস্ট আর শুড মিল আছে, এভাবে পড়বেন। আচ্ছা, এরপরে সাধারণত ইচ ওয়ান অফ এভরি আইদার নেইদার ইত্যাদি দ্বারা কোনো সাবজেক্ট গঠিত হলে সেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এই যে ইচ, ওয়ান অফ, এভরি, আইদার, নাইদার এগুলা দ্বারা গঠিত হইলে কি হয়, এটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলারে ধরি। ইচ মানে প্রত্যেক, ওয়ান অফ মানে একটি, এগুলা প্রত্যেকে দেখেন একটা একটাকে ধারণা দেয়, এজন্য আমরা এটাকে থার্ড পারসন সিঙ্গুলার ধরি, তাহলে এর পরবর্তী ভার্বটাও সিঙ্গুলার হয়। যেমন ইচ বয় কামস, ইচ আছে এজন্য এটাকে থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য ইএস লাগছে। এভরিবডি এজন্য উইশেস। অ্যাডজেক্টিভের আগে দি বসলে সাবজেক্টিভ প্লুরাল হয় এবং তদনুযায়ী ভার্ব বসে। এটা আমরা আরেকটা ক্লাসে পড়েছি যে অ্যাডজেক্টিভের আগে দি লাগলে এটা একটা প্লুরাল কমন নাউন হয়ে যায়, মানে এই জাতীয় সবাইকে বোঝায়, অতএব এটা প্লুরালের ধারণা দেয়, অতএব ভার্বটাও প্লুরাল হবে। যেমন দ্য ভার্চুয়াস আর ব্লেসড, দ্য পুয়ার লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। দ্য ভার্চুয়াস বলতে ভার্চুস যারা, ধার্মিক যারা, সবাইকে বুঝাইছে। পুয়ার বলতে দা পুয়ার বললে দরিদ্র যারা, সবাইকে বুঝাইছে। এজন্য এই দেখেন মূল ভার্বের প্লুরাল ফর্ম বসছে, এস বা ইএস এখানে লাগে নাই। এরপরে টাইটেলস, নেমস, ফ্রেজ অফ মেজারমেন্ট, এগুলা দেখতে প্লুরাল মনে হলেও এগুলা সিঙ্গুলার। টাইটেলস মানে শিরোনাম, যে কোনো কিছু শিরোনাম বা যে কোনো কিছুর নাম বা যে কোনো একটা মেজারমেন্ট, যে কোনো একটা পরিমাপ, এটা যদি দেখতে মনে হয় এস লাগাইল, কিন্তু এস লাগাইল দেখলেই আপনাকে প্লুরাল মনে করবেন না, এটা সিঙ্গুলার। যেমন 30 মাইলস দেখছেন, 30 মাইলস 30 মাইল, 30 মাইল এখন এস লাগানো আছে, কিন্তু এটা সম্পূর্ণ মিলাইয়া একটা দৈর্ঘ্যকে বুঝাইছে, এজন্য এটাকে প্লুরাল ভাববেন না, এটা সিঙ্গুলার। 30 মাইলস ইজ এ লং ওয়ে। স্টার ওয়ার্স একটা যুদ্ধের নাম, এজন্য এখানে ওয়ার্স এস দেখে আপনি এটাকে বুঝবেন না যে এটা বহুবচন, না, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা যুদ্ধের নাম। স্টার ওয়ার্স ইজ এন এক্সিলেন্ট মুভি, যুদ্ধের নাম, এটা মুভির নাম। ঠিক আছে। 8 hours ইজ এ লং টাইম টু ওয়ার্ক। 8 hours, এটা 8 hours দ্বারা এটা একটা নির্দিষ্ট সময়ের ব্যাপ্তিকে বোঝাচ্ছে। ঠিক আছে, যে 8 ঘন্টার সময়, এই সময়ের পরিমাপকে একসাথে বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন কোন সেন্টেন্স ইট দ্বারা শুরু হলে পরবর্তী ভার্ব সিঙ্গুলার হয়। এটা কমন একটা বিষয়। ইট থাকলে ইটের সঙ্গে লাগানো যে ভার্বটা আছে এটা সব সময় মনে রাখবেন সিঙ্গুলার হয়। একটা কথা মনে রাখবেন যে ইট দ্বারা যে বাক্যটা শুরু হয়েছে, তাহলে ইটের সঙ্গে যে ভার্ব আছে এই ভার্বটা সব সময় সিঙ্গুলার। ইট ইজ ডিফিকাল্ট টু ইউ, ইট ইজ ইউ হু হ্যাভ ডান দিস। দেখেন এখানে ইটের পরে ইজ বসছে, এখানে ইউ যে আসছে, ইউ এখন দেখার টাইম নাই আমার। আমি ইট যখন দেখবো বাক্যের শুরুতে, তখন তার পরবর্তী ভার্বটাকে আমি অবশ্যই সিঙ্গুলার ফর্মে ইউজ করব। আর যখন দেয়ার হবে, দেয়ারের কথা হচ্ছে, দেয়ার হইলে এর পরবর্তী সাবজেক্ট দেখতে হবে। এই দেখেন এইটা, যে কোনো সেন্টেন্স যদি ইন্ট্রোডাক্টরি দেয়ার দ্বারা শুরু হয়, তারপর সিঙ্গুলার নাম্বার থাকে, দেয়ার এর সিঙ্গুলার ভার্ব হয়। আর যদি দেয়ার এর পরে প্লুরাল নাম্বার থাকে, তাহলে প্লুরাল ভার্ব হয়। মানে দেয়ার যখন দিয়ে বাক্য শুরু হবে, তখন আপনাকে দেখতে হবে যে এর পরবর্তী যে সাবজেক্ট এটা কোন ফর্মে আছে, সিঙ্গুলার নাকি প্লুরাল। এখানে দেয়ার এর পরে দেখেন এ বিগ রিভার, একটা বড় নদী, তাহলে এটা সিঙ্গুলার, অতএব এখানে দেয়ার এর পরে ওয়াজ বসছে। ঠিক আছে, দেয়ার ওয়াজ এ বিগ রিভার বিসাইড আওয়ার ভিলেজ, সিঙ্গুলার বসছে। এখন দেখেন দেয়ার এরপরে এ লট অফ ওয়ার্ক, এখন এ লট অফ ওয়ার্ক বলে কিন্তু ওয়ার্কের সাথে এস নাই, কারণ ওয়ার্ক তো আনকাউন্টেবল নাও, এটার সাথে এস বসে না। এখন আমরা এটা যে প্লুরাল বুঝবো কেমনে, এ লট অফ দ্বারা বুঝায় বহু বচন, বেশি সংখ্যককে বুঝাইতে এ লট অফ ব্যবহৃত হয়। এজন্য এ লট অফ দেখে আমরা বুঝে নিলাম যে এটা হচ্ছে প্লুরাল,
অতএব দেয়ার এর সাথে ওয়ার বসলো, ওয়াজ না বসে ওয়ার বসলো। দেয়ার ওয়ার এ লট অফ ওয়ার্ক লেফট ফর আস। ঠিক আছে, তাহলে ইট আর দেয়ার এর পার্থক্যটা আবার বলি, যে ইট এর পরে যে ভার্ব বসবে এটা সিঙ্গুলার, আর দেয়ার এর পরে ভার্ব সিঙ্গুলার না প্লুরাল এটা ঠিক করে দিবে এর পরবর্তী নাউন কি আছে, মানে সাবজেক্ট কি আছে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে দেয়ার এর পরবর্তী ভার্ব সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে দেয়ার এর পরবর্তী ভার্বটা প্লুরাল নেবেন। আচ্ছা, এরপরে দেখেন লেট, হেড বেটার, হেড রেডার, উড বেটার, উড রেডার ইত্যাদি থাকলে ভার্ব সিম্পল ফর্ম বসে। বুঝা গেছে? এই দেখেন আই উড রেদার ডাই দেন ব্যাগ, আই উড রেদার ডাই দেন ব্যাগ, যে আমি উড রেদার ডাই আমি বরং মরে যাব দেন ব্যাগ ভিক্ষা করার চেয়ে, যে আমি ভিক্ষা করব না তার চেয়ে বরং মরে যাব। মানে উড রেদার যখন ব্যবহৃত হয় তখন উড রেদারের সঙ্গে যে ভার্বটা বসে এইটাকে পছন্দ করা হয়, যে আমি এইটা পছন্দ করি, এই পরবর্তী দেন এরপরে যে ভার্ব এইটার চেয়ে, মানে ভিক্ষা করার চেয়ে মৃত্যু বরণ করাটাকে আমি বরং পছন্দ করি। ঠিক আছে, তাহলে উড রেদার, হেড বেটার, লেট এগুলো হচ্ছে মডাল। এই মডালের পরে আমরা একটা নিয়ম পড়েছিলাম, মডালের পরে ভার্বের কি হয়, মডালের পরে ভার্বের সিম্পল ফর্ম বসে, মডালের পরে ভার্বের সিম্পল ফর্ম বসে। এরপরে দেখেন ইফ যুক্ত ক্লোজের প্রথম অংশ, এটা ওই যে কন্ডিশনাল সেন্টেন্স যেগুলা, এই কন্ডিশনালটাই আমরা এখানে এটা করতেছি। ইফ যুক্ত ক্লোজের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। বুঝা গেল? ইফ যুক্ত ক্লোজ যেটা, এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটের হয় তাহলে তার পরবর্তী অংশ হবে ফিউচার ইনডিফিনিট। দেখছেন? এই দেখেন স্ট্রাকচার কিভাবে হবে, যে ইফ যুগ প্রেজেন্ট যুগ ফিউচার। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল প্রসপার ইন লাইফ। ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো, ইউ উইল প্রসপার ইন লাইফ, তুমি জীবনে শাইন করবা বা জীবনে তুমি সফল হবা, উন্নতি করবা, এটা বলেছে। ইফ হি রিডস মোর, সে যদি বেশি পড়ে, হি উইল পাস ইন দা এক্সামিনেশন। তাহলে আমরা যা জানলাম, ইফ এর সঙ্গে যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে তার এই মেইন ক্লোজে ফিউচার ফর্ম হয়। আচ্ছা, এখন দেখেন ইফ যুক্ত ক্লোজের প্রথম অংশ দিয়ে ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ সাবজেক্টের পরে উড, কুড, মাইট বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন আচ্ছা, স্ট্রাকচার ইফ পাস্ট ইনডিফিনিট, এটা শুধু প্রেজেন্ট ইনডিফিনিট না, এটা পাস্ট ইনডিফিনিট। এখানে একটা মিস্টেক হয়ে গেছে, পাস্ট ইনডিফিনিট। ইফ যুক্ত ক্লোজের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ সাবজেক্টের পরে কি হয়, উড অথবা কুড অথবা মাইট বসে। যেমন স্ট্রাকচার দেখেন, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, এরপরে সাবজেক্ট, এরপরে উড বা কুড বা মাইট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম কেন বসবে, যে উড, কুড, মাইট এগুলো হচ্ছে মডাল, মডালের পরে তো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবেই, এটা মনে রাখবেন। যেমন ইফ হি এগ্রিড, ইফ হি এগ্রিড, এগ্রিড এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এজন্য এরপরে দেখেন আই, এরপরে গিভ, গিভ এটা হচ্ছে গিভের আগে উড বসছে, বুঝছেন? If he agreed, I would give the money. If you studied, you get a result. If you studied, you would get a result. আর if যুক্ত ক্লোজ এর প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশে সাবজেক্টের পরে would have বা could have বা might have বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। যেমন if you had finished it sincerely, you would have got a profit. এখন এই তিনটা নিয়মে মোটামুটি আমাদের এই যে 29, 30, 31 এই তিনটা নিয়মে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের কথাগুলো চলে আসছে, মূল কথাগুলো চলে আসছে। কন্ডিশনাল সেন্টেন্সের আলাদা পার্ট আছে না, এই পার্টটা আমরা এখানে নিয়ে আসছি। এই তিনটা কথা আমি আবারও বলি, খেয়াল করেন আপনারা। তিনটা কথা কি বলছিলাম, যে ইফ যুক্ত যে ক্লজ, ইফ যুক্ত ক্লজে যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে তার মেইন ক্লোজে কি হবে, পরবর্তী ক্লোজে কি হবে, ফিউচার ইনডিফিনিট হবে। যেমন এই 29 নম্বরটা দেখবেন। আর যদি ইফ যুক্ত ক্লোজে পাস্ট ইনডিফিনিট হয় তাহলে তার পরবর্তী অংশে উড, কুড, মাইট এবং মূল ভার্ব। আর যদি ইফ যুক্ত ক্লোজের প্রথম অংশ পাস্ট পারফেক্ট হয় তাহলে মেইন ক্লোজে হবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলো বসবে।
এবং তার পরবর্তী ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। আচ্ছা, টু ব্যতীত প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, তাহলে টু ছাড়া অন্যান্য যত প্রিপোজিশন আছে তার পরবর্তী ভার্বের কি হয়? আইএনজি হয়। মানে প্রিপোজিশনের পরেই যে ভার্ব পাবেন সেই ভার্বের আইএনজি দেওয়া লাগবে। মানে প্রিপোজিশনের পরবর্তী ভার্বটা নাউন ফর্মে নিতে হবে, অতএব ভার্বকে নাউন ফর্মে বানাইতে হইলে তাকে আইএনজি লাগাইতে হবে। যেমন হি ইজ নাও এনগেজড ইন, হি ইজ নাও এনগেজড ইন, সে এখন মগ্ন আছে। ইন, ইন হচ্ছে প্রিপোজিশন, অতএব এই রিড ভার্ব আছে না, এর সঙ্গে আইএনজি লাগাই দিলাম, ইন রিডিং। ওয়ান ক্যান গেদার নলেজ বাই ট্রাভেলিং, বাই ট্রাভেলিং, বাই এর পরে ট্রাভেল আসছে ভার্ব, এর সাথে আইএনজি লাগছে, বাই ট্রাভেলিং। আচ্ছা, কিন্তু দেখা গেছে টু কিছু কিছু জায়গায় আছে যে এই টুটা প্রিপোজিশন টু, আর আমরা এখানে যে টুটা বলছি এই টুটা সাধারণত ইনফিনিটিভ টু বলা হয়। মানে ইনফিনিটিভ টু এরপরে ভার্বের সাথে আইএনজি লাগে না, মেইন ফর্ম বসে। আর যে টুটা প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে সেই টুটার এরপরে ভার্বের সাথে আইএনজি লাগবে। এখানে কিছু ফ্রেজ দেওয়া হয়েছে, যেমন ক্যান নট হেল্প, কুড নট হেল্প, লুক ফরওয়ার্ড টু, এই দেখেন এই টু আছে, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, এগুলার পরে ভার্বের এই যে মাইন্ড ইত্যাদির পরে ভার্ব আসলে এই ভার্বের সঙ্গে আইএনজি লাগাইতে হবে। যেমন হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু, এই যে উইথ এ ভিউ টু এটা সম্পূর্ণ মিলাইয়া একটা ফ্রেজ, এই এখানে টুটা হচ্ছে প্রিপোজিশন। অতএব এই উইথ এ ভিউ টু এই সম্পূর্ণটা একসঙ্গে থাকলে এর পরবর্তী ভার্বে আইএনজি লাগবে, মানে উদ্দেশ্য বোঝায়। সে ঢাকায় এসেছে একটা চাকরি খোঁজার উদ্দেশ্যে। আচ্ছা, আই ক্যান নট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, মানে আমি আই ক্যান নট হেল্প লাফিং, আমি হাসি থামাতে পারি না। কোন সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে ভার্ব থাকলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। যেমন প্রথমে সাবজেক্টের স্থানে যদি লেখা যায় ভার্ব আসছে যে টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে টু সুইম এ জায়গায় সুইমিং দিয়ে দিবেন, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, স্পিকিং ইজ এন আর্ট। ইফ যুক্ত ক্লোজের প্রথমটিতে সাবজেক্টের পরে ওয়্যার থাকলে দ্বিতীয় অংশে সাবজেক্টের পরে উড, কুড, মাইট বসে। কি বলছি? ইফ যুক্ত ক্লোজের প্রথমটিতে সাবজেক্টের পরে ওয়্যার থাকলে, ইফ আই ওয়্যার এরকম যদি থাকে তাহলে দ্বিতীয় অংশে সাবজেক্টের পরে উড, কুড, মাইট এগুলা বসে, আর ভার্বের বেস ফর্ম বসে বা প্রেজেন্ট ফর্ম বসে। আবার কখনো কখনো উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলাও বসতে পারে, সেক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। যেমন ইফ আই ওয়্যার এন আর্টিস্ট, এখানে এ হবে না, এন হবে। If I were an artist. If I were an artist, I would draw a nice picture. এই দেখেন if I were হয়েছে, এজন্য এর পরবর্তী ভার্বের আগে দেখেন উড বসছে, ড্র এর আগে উড বসছে। আচ্ছা, এখন আপনি উড হ্যাভও বসাইতে পারেন, সমস্যা নেই। এবার দেখেন হেড এর পরে সাবজেক্ট এবং ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে, ঠিক আছে, হেড এর পরে সাবজেক্ট, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে পরবর্তী ক্লোজে সাবজেক্টের পরে কি হবে? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলা বসবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন হ্যাড আই বিন এ টিচার, আমি যদি একজন শিক্ষক হতাম, আই উড হ্যাভ টকড দ্য রিয়াল স্টোরি টু মাই স্টুডেন্টস, আমি আমার ছাত্রদের সামনে প্রকৃত ঘটনা বলতাম। তাহলে এখানে কি দেখলাম আমরা? হেড, হেড আসছে প্রথমে, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে হ্যাড আই বিন এ টিচার, ঠিক আছে। এরপরে তাহলে কি হয়েছে? সাবজেক্ট আসছে, তাহলে এর পরবর্তী ভার্বের আগে উড হ্যাভ এবং ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম। এই নিয়মগুলা খেয়াল রাখবেন। ভার্ব টু বি বিহীন সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে টেন্স ও সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হয়। যেখানে টু বি ভার্ব নয়, মেইন ভার্ব মানে অন্যান্য ভার্ব আছে, এই সেক্ষেত্রে এগুলাকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হইলে
এগুলা সাহায্যকারী ভার্ব হিসাবে ডু বা ডাজ বা ডিড নিতে হবে। ডু কখন নেবেন? যখন দেখবেন প্রেজেন্ট টেন্সে এই থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে, আর ডাজ নিবেন থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, আর ডিড নিবেন পাস্ট টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে? যেমন উই নট প্লে না দিয়ে দিবেন উই ডু নট প্লে। উই ডু নট প্লে হাডুডু, আমরা হাডুডু খেলি না। শি ডাজ নট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না। ঠিক আছে? সাধারণত প্রিপোজিশন অন, ইন, অফ, ফর, ফ্রম, বাই, আফটার এইগুলার পরে ভার্বের আইএনজি হয়। এটা একটু আগে গেছে নিয়মটা, মানে প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হয়। যেমন কিপ অন ট্রাইং হার্ড, কঠোর পরিশ্রম করতে থাকো, চেষ্টা করতে থাকো। এই যেমন আমাদের সম্পর্কে বলি, আমরা অনেকেই আছেন যে এমনি চাকরি বাকরি পেতে চান, ঠিক আছে, কিন্তু কঠোর পরিশ্রমটা করতে চান না। পড়াশোনা করা লাগবে না, পড়াশোনা না করে যেমন আপনাকে চাকরি মানুষে গড়াই এনে দিবে। আরে ভাই পড়াশোনা তো করতে হবে, পরিশ্রম তো করতে হবে, তারপরে না আপনি ফল পাইতে হবে। ঠিক আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হু, হোয়াট, হোয়াই, হুইচ, হোয়েন, হোয়ার, হুজ, হাউ ইত্যাদি কোয়েশ্চন ওয়ার্ড দ্বারা শুরু হয়, তাহলে সাবজেক্টের আগে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব নিতে হবে। একই জিনিস যে WH ওয়ার্ড, এক কথা বলে দিবেন, WH ওয়ার্ড যদি ইন্টারোগেটিভ কোয়েশ্চনের শুরুতে আসে, তখন এই WH এর পরেই অক্সিলারি ভার্ব নিতে হয় সাবজেক্টের আগেই। যেমন হোয়াই, এরপরে দেখেন ডাজ, হোয়াই ডাজ হি লুক সো হ্যাপি, তাকে কেন এত সুখী দেখায়। ঠিক আছে? হোয়েন উইল ফাদার কাম, এই দেখেন উইল বসছে কোথায়? WH ওয়ার্ডের পরে আর সাবজেক্টের আগে। বুঝা গেছে? WH ওয়ার্ড দিয়ে যখন প্রশ্ন করবেন তখন মনে রাখবেন WH ওয়ার্ডের ঠিক পরেই আপনাকে এই অক্সিলারি ভার্ব নিতে হবে। অক্সিলারি ভার্ব অবশ্যই WH ওয়ার্ডের পরে পরেই নিতে হবে। আচ্ছা, এরপরে দেখেন নিম্নলিখিত ভার্বগুলোর পরে জিরান্ড বসে। এটা সাধারণ একটা নিয়ম বলা হয়েছে যে এই ভার্বগুলোর পরে সাধারণত জিরান্ড বসে, মানে কি এগুলার পরে ভার্বের আইএনজি বসে। অ্যাডমিট, এনজয়, রিপোর্ট, অ্যাপ্রিশিয়েট, ফিনিশ, রিসেন্ট, এগুলা আপনি মুখস্থ রাখবেন ইনশাআল্লাহ। যেমন উই এনজয় ওয়াচিং টিভি। 41 দেখেন পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট সময় বুঝাইতে সিন্স, আর পিরিয়ড অফ টাইম অনির্দিষ্ট সময় বা সময়ের পরিমাণ বুঝাইতে ফর বুঝায়, ফর বসে। এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা আমরা টেন্সের আলোচনায় গেছে কথাটা। দেখেন হি হ্যাজ বিন রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স, কত সময় ধরে। আমরা বলেছিলাম যে পরিমাণ, সময়ের পরিমাণ যদি বুঝায় তাহলে ফর বসে, আর সময়ের নাম যদি বলে দেয় কোন সময় থেকে তাহলে সিন্স বসে। যেমন সিন্স মর্নিং, সকাল থেকে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে এরকম বুঝাইলে তাইলে এটার সিন্স বসে। সময়ের নাম বুঝাইলে, সময়ের নাম বললে সিন্স বসে। তো প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এই পর্যন্তই আমরা রাইট ফর্ম অফ ভার্বটা শেষ করে দিলাম। আগামী ক্লাসে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আর আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করেন, একটু কষ্ট করেন। কষ্ট করতে হবে, কষ্ট না করলে কাজ হবে না। ঠিক আছে? কষ্ট করেন, এর ফল পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।